আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ছোট বোন রেহেনাকে সাথে নিয়ে হঠাৎই পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী হাঁটলেন 2 কিলোমিটার। শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বঙ্গভবনে সীমিত অনুষ্ঠান। ফার্স্ট নাইটে রাজধানীতে কড়াকড়ি, কক্সবাজারে নেই নববর্ষ উদযাপনের হই হুল্লোড়। এবং ইউরোপ আফ্রিকায় বাংলাদেশি শ্রমবাজার খোলার সম্ভাবনা, যেতে পারবেন দক্ষ কর্মীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। পদ্মা সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। সকাল 7:30টার দিকে আকস্মিকভাবে গাড়িবহর নিয়ে পদ্মা সেতুতে পৌঁছান তারা। এরপর সেতুর 7 থেকে 18 নম্বর পিলার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে যান দুই বোন। পরে গাড়িতে চড়ে সেতু পার হয়ে জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়ায় গিয়ে নাস্তা করেন তারা। পদ্মা সেতু প্রকল্প সংশ্লিষ্টরাই তাদের নাস্তার আয়োজন করেন। সকাল 10টায় সেখান থেকে গণভবনের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু পরিদর্শনের সময় শেখ হাসিনাকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল বলে তার বহরের সঙ্গে থাকা কর্মকর্তারা জানান। দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন হাসান ফয়েজ সিদ্দিকী। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ নতুন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। নজিবুর রহমানের রিপোর্ট। 21তম প্রধান বিচারপতি এসকে সিনহার পদত্যাগের পর 2018 সালে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এবছর অবসরে যান তিনি। এরপরই দেশের বিচারাঙ্গনের শীর্ষ পদটিতে কে আসছেন তা নিয়ে শুরু হয় নানান হিসাব নিকাশ। এর মাঝেই বিভিন্ন সূত্রে উঠে আসে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নাম। নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানোর জন্য শুক্রবার বিকেলে বঙ্গভবনে শুরু হয় নতুন প্রধান বিচারপতির শপথ পড়ানোর আনুষ্ঠানিকতা। বিকেল 4টার কিছু পরে দরবার হলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করান দেশের 23তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। করোনাকালে সীমিত পরিসরে আয়োজিত শপথ অনুষ্ঠানে আরও যোগ দেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। 65 বছর বয়সী নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী 1981 সালের 21 আগস্ট আইন পেশায় যোগ দেন। এরপর 2009 সালে হাইকোর্ট বিভাগের এবং 2013 সালে আপিল বিভাগে নিয়োগ পান। এছাড়াও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলন শিগগিরই গণ আন্দোলনের রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি বলেন, সময় থাকতে খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি মেনে না নিলে রাজপথেই এর সমাধান হবে। আমাদের এই লড়াই এখন বেগবান হয়েছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে। এটা আমরা সবাই লক্ষ্য করছি। আমরা বিশ্বাস করি যে এই লড়াই অতি অল্প সময়ের মধ্যে একটা দুর্বার গণ আন্দোলনে পরিণত হবে এবং এই গণ আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমাদের দেশনেত্রীকে মুক্ত করতে সক্ষম হব, আমরা আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে সক্ষম হব। আসুন ঐক্য সৃষ্টি করি, রাজপথেই ফয়সালা হবে। বিএনপির মুখে আন্দোলন আর গণ আন্দোলন এক ধরনের মুখরোচক শব্দ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিগত এক যুগের বেশি সময় ধরে সরকার পতন আন্দোলনে বিএনপি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিএনপি মহাসচিব ঘোষিত সরকার পতনের ওয়ার্ম আপে কোনো কাজ হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক ও হঠকারী রাজনীতির কারণে জনগণ তাদের চিনে ফেলেছে। রাজধানীর বাসায় এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সরকারের পতন আন্দোলন এসব মুখরোচক শব্দ ব্যবহার করে কোনো লাভ নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে ছাড়া, নির্বাচন ছাড়া সরকার পতনের বা সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই।
31st নাইটকে সামনে রেখে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সড়কে চলাচলকারী বেশিরভাগ যানবাহনেই তল্লাশি করছে পুলিশ। সেই সাথে রাত 9টার পর থেকে হাতিরঝিল সড়কের প্রবেশমুখ বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে বেশ কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়। দর্শক, রাজধানীর পরিস্থিতি জানতে এখন আমরা চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সহকর্মী মাহবুব কবির চপল আছেন সেখানে। চপল, 31st নাইটকে ঘিরে মহানগরীর পরিস্থিতি এখন কেমন? মোবাইন আর 2 ঘন্টা পরে নতুন বছরে পা দেবে বাংলাদেশের মানুষ তথা সবাই একটা নতুন বছরে ভালো কিছুর প্রত্যাশা করছে। আমরা ঢাকা শহরের বিষয়টি যদি বলি যে অনেক মানুষ ঘর থেকে বের হয়েছেন। গত বছর যেহেতু করোনার একটা প্রকোপ ছিল, এবছর কিছুটা কম, সে কারণে ঘর থেকে বের হয়েছেন। কিন্তু যেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ আগে থেকেই বলেছে যে উন্মুক্ত স্থানে এমনকি কোনো 5 তারকা বা কোনো হোটেলে ডিজে পার্টিও করা যাবে না, সেক্ষেত্রে মানুষ শুধু ঘুরছেন। আমি টিএসসিতে গিয়েছিলাম, সেখানে যেহেতু কোনো আনুষ্ঠানিকতা নেই সে কারণে এসেছি শাহবাগে। এখানে আমরা ফুলের দোকানে বেশ ভিড় দেখছি। তারা অনেকে এসছেন প্রিয়জনকে নতুন বছরে যাতে ফুল উপহার দিতে পারেন, অথবা আগামীকালকে যে নতুন বিভিন্ন অফিস আদালত খোলা হবে বা বিভিন্ন যে জায়গাগুলো আছে সেখানেও নতুন বছর যাতে ফুলের মাধ্যমে একটা শুভ্রভাবে শুরু হয় সেই বিষয়ে অনেকে এসেছেন। আর রাজধানীতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কঠোর অবস্থায় রয়েছে এবং পুলিশ যেটি বলছে যে মূলত করোনা পরিস্থিতি যেহেতু আবারও কিছুটা বাড়ছে এবং 31st নাইটকে কেন্দ্র করে আগে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, সে কারণে কিন্তু বাড়তি সতর্কতার কারণে গত কয়েক বছর থেকে আমরা সব ধরনের অনুষ্ঠানে মোটামুটি নিষেধাজ্ঞা দেখতে পাচ্ছি। তবে 12টা 1 মিনিটে নতুন বছরের প্রথম প্রহরে আমরা যতটুকু জানি যে বিভিন্ন জায়গাতে ফানুস কিংবা ছোটোখাটো আতশবাজি ঘটতে পারে। মুবিন, ধন্যবাদ চপল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, টিএসসি থেকে কথা বলছিলেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। নানা কড়াকড়িতে 31st উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে এবার উদযাপনের কোনো আয়োজন নেই। তবুও হাজারো পর্যটকের ভিড়ে উৎসবমুখর পরিবেশ গোটা সৈকত। তারা বলছেন পুরান বছরের বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতেই সেখানে সমবেত হয়েছেন সবাই। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হুসাইন শাকিলের তথ্যচিত্র নিয়ে আরো জানাচ্ছেন বিপ্লব রায়। বছরের শেষে এসে নানা ঘটনায় আলোচিত হয় কক্সবাজার সমুদ্র সৈকত। করোনার কারণে এবার অন্যান্য বছরের মতো 31st নাইটের কোনো জমকালো আয়োজন না থাকলেও কক্সবাজারে ছুটে এসেছেন অসংখ্য পর্যটক। তাদের প্রত্যাশা সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটুক কোথাও, সুখী সমৃদ্ধ হোক নতুন বছর। ওয়ার্ল্ডের লংগেস্ট বিচ, আমি চাই আরও টুরিস্ট আসুক, তারা এখানে এসে দেখুক আমাদের বাংলাদেশের যে কি কালচার আছে কি না আছে, আরও বাইরে থেকে মানুষ আসুক, আমি এটা চাই। মানে আমরা আর সেই পুরনো কোনো দুর্ঘটনা শুনতে চাই না। প্রত্যেকটা নারী পুরুষ সবাই যেন সমান অধিকারে সুন্দরভাবে বেঁচে থাকে এবং প্রত্যেকটা মহিলা যেন আর কোনো ধরনের ইফটিজিং, রেপ এসবের মধ্যে যেন না পড়ে। এদিকে কয়েকদিন আগে নারী ও শিশুদের জন্য বিশেষ স্থান নির্ধারণ করে সমালোচনার মুখে তা আবার বাতিল করা হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয় সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তার নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকগণ যাতে নির্বিঘ্নে একটি নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে এই নগরীতে এসে তাদের ভ্যাকেশন উদযাপন করতে পারেন, এই জন্য কিন্তু র্যাব, জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ, অন্যান্য গোয়েন্দা সংস্থা, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আমরা সকলে একযোগে কাজ করছি যাতে 31স্টে আমাদের জনসমাগমটা, আমাদের তাদের নিরাপত্তা, তাদের পর্যটন ব্যবস্থাপনা সুবিধা কোথাও যেন কোনো ধরনের অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত কোনো প্রেক্ষাপট না হয়, এটা নিশ্চিত করবার জন্যই আমাদের এই 7 দফা বিশেষ উদ্যোগ আমরা গ্রহণ করেছি। ভ্রমণের নিরাপদ পরিবেশ ও পর্যটন এলাকায় খাবার সহ সব পণ্যের সঠিক দাম নিশ্চিত করতে পারলেই সারা বছর কক্সবাজার পর্যটকে ভরপুর থাকবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। বিপ্লব রায়, এটিএন বাংলা। মালয়েশিয়ার পর এবার বাংলাদেশিদের জন্য খুলছে ইউরোপ এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশের শ্রম বাজার। নার্সিং, কৃষি ও বাগান পরিচর্যা সহ বিভিন্ন বিষয়ে দক্ষরা কাজ পাবেন বলে জানান বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম। তবে জুনের মধ্যে 9 লাখ কর্মী পাঠাতে ইউরোপের পাশাপাশি লিবিয়া, ইরাক ও সৌদি আরবের মতো পুরনো শ্রম বাজারগুলো ধরার পরামর্শ অভিবাসন বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট।
করোনা পরবর্তী সময়ে ইউরোপের দেশগুলোতে দেখা দিয়েছে ব্যাপক কর্মী চাহিদা। নতুন করে তৈরি হওয়া শ্রমবাজারের এই চাহিদাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। এরই মধ্যে বৈধ পথে ইউরোপের দেশ গ্রিস, আলবেনিয়া, সার্বিয়া, যুগোস্লাভিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া ও মাল্টা কর্মী নেয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছে। আফ্রিকারও বেশ কয়েকটি দেশে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ আছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জানিয়েছেন, গ্রিস ও মাল্টায় জনবল পাঠানোর কাজ অনেকটাই এগিয়ে আনা হয়েছে। তবে এর পাশাপাশি পুরনো শ্রমবাজারও ধরতে সরকারকে চেষ্টা করার তাগিদ অভিবাসন বিশ্লেষকদের। বিদেশে আমাদের বাজার সম্প্রসারণের চেষ্টাটি আছে। দক্ষতার ক্ষেত্রে আসলে নির্মাণ, নার্সিং একটা বড় খাত হয়ে উঠবে। দক্ষ কর্মী বলতে যা আমরা বুঝি, বড় দালান বানানো, মোটর গাড়ি বানানো, বৃক্ষরোপণ, আমাদের কৃষিকাজ, এগুলোরও তো অনেক চাহিদা আছে। কিছুদিনের মধ্যে সৌদি আরব থেকে প্লান্টেশনের জন্য অনেক কর্মী নেওয়া হবে। ইউরোপ এবং আফ্রিকার শ্রমবাজারটা নতুন খুলবার জন্য যেটি আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য ভালো দিক। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা ছোট্ট শ্রমবাজার হবে। শুধুমাত্র ইউরোপ এবং আফ্রিকার শ্রমবাজার দিকে তাকিয়ে না থেকে মালয়েশিয়ার মতো শ্রমবাজার দিকে আমাদেরকে নজর দিতে হবে, যেটি অতি সম্প্রতি খুলবার জন্য আমরা দেখেছি দ্বারমুক্ত হচ্ছে। আমাদেরকে ইরাক, লিবিয়া, কুয়েত, এগুলি বড় শ্রমবাজার আমাদের, সে জায়গাগুলোকে আমাদের নজর দিতে হবে। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, বিদেশে লোকবল পাঠাতে জড়িত সবগুলো সরকারি সংস্থাকে একই প্ল্যাটফর্মে আনা দরকার। এ লক্ষ্যে বিএমইটির ছাড়পত্র আরও সহজ করার পাশাপাশি কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান বিএমইটির মহাপরিচালক। আমরা বিএমইটির সেবাকে সহজ করে দিয়েছি, কর্মীদের পাশে আছি, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছি এবং বিএমইটির সকল কাজগুলোকে আস্তে আস্তে আমরা অটোমেশনের দিকে যাচ্ছি। এ কারণে সহজে মানুষ বিদেশে যেতে পারছে। প্রচুর নার্স কিন্তু শহীদ মিনারে ঘুমিয়ে থাকে, আন্দোলন করে, চাকরি নাই, কিন্তু বিদেশে প্রচুর নার্সের চাহিদা রয়েছে। আমরা কেন নার্স ট্রেন করতে পারছি না? তার কারণটা হচ্ছে গিয়ে যে আমরা আমাদের কর্মীদেরকে ইন্টারন্যাশনাল সার্টিফাইড হিসেবে তৈরি করতে পারছি না। গভর্নমেন্টের অনেকগুলি টিটিসি রয়েছে এবং 70-72টা রয়েছে এবং সেখানে কিন্তু এখন যে কর্মীদের যে প্রশিক্ষণ করানো হয় সেটি কিন্তু আমাদের এই বিশ্বমান উপযোগী কিনা সেটা আমাদেরকে ভাবতে হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপটা করতে হবে। একজন বেসরকারি রিক্রুটিং এজেন্সির কাছে কিন্তু চাহিদাপত্র আসে, তিনি জানেন কোন দেশে কোন ধরনের কর্মী লাগবে, কোন স্কিল কর্মী লাগবে। পৃথিবীর বিভিন্ন দেশে 1 কোটিরও বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন, যারা প্রতি বছর প্রায় $24 বিলিয়ন রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ঋণের ভারে বন্ধ হবার পথে একসময়ের দাপুটে কোম্পানি অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স সহ ফিনিক্স গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের কাছে এক অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের ঋণ রয়েছে প্রায় 900 কোটি টাকা। অ্যাপোলো ইস্পাতের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শোয়েবের একগুঁয়েমির কারণে কোম্পানির এ দুরবস্থা বলে অভিযোগ ভুক্তভোগীদের। প্রতিষ্ঠান রক্ষায় দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। শিল্প প্রতিষ্ঠান হিসেবে বেশ দাপটের সঙ্গে ব্যবসা করা অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স ঋণের ভারে এখন বন্ধের পথে। পণ্য কিনতে অ্যাপোলো ইস্পাতকে অগ্রিম টাকা দিয়ে পথে বসেছেন অনেক ব্যবসায়ী। টাকা উদ্ধারে অনেকেই আশ্রয় নিয়েছেন আদালতের। আর সবকিছুর জন্য দায়ী করা হচ্ছে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শোয়েবকে। সবশেষ 5.5 কোটি টাকার চেক ডিজনার মামলায় এই শোয়েব সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে আদালত। প্রত্যেকটা ডকুমেন্ট আছে আমাদের। অ্যাপোলো ইস্পাতের কাছে মাল ক্রয় বাবদ 40 কোটি টাকা পান রাজধানীর দয়াগঞ্জের ব্যবসায়ী নুরুল আলম। মাল না দিতে পেরে প্রতিষ্ঠানটি বারবার টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলেও অ্যাপোলো ইস্পাতের দেয়া চেকের অর্থ এখনো পাওয়া যায়নি। সবশেষ আদালতের দ্বারস্থ হন নুরুল আলম। আমাকে ফেরত দেওয়া হয়েছে, আমাকে ফেরত দিয়ে সোহেব সাহেব, আমি যখন এক মজিদ সাহেবের গেলাম যে আমার টাকা দেন, মজিদ সাহেবের ছেলে বলতেছে বারবার আব্বার কাছে কেন আসেন, আব্বা তো অসুস্থ, আব্বা তো টাকা দিতে পারবো না। এবং এটা বুট মিটিং পরে আমাকে টেলিফোন করে হুমকি দিয়েছে সোহেব সাহেব, বলছে আপনার টাকা কেন খোঁজেন, আপনার টাকা দিয়ে দিব, বারবার কেন বিরক্ত করেন। অ্যাপোলো ইস্পাতের বর্তমানে বিভিন্ন ব্যাংকের ঋণের পরিমাণ 550 কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠানের কাছে ঋণ 240 কোটি। প্রতিশ্রুতি অনুযায়ী ঋণের টাকা পরিশোধ করতে না পারলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আমাদেরকে আবার বসতে হবে, বসে এটাকে নতুন করে দেখতে হবে কি করতে আমরা পারবো। আমাদের তো দেখতে হবে আমাদের কস্ট অফ ফান্ড আছে মিনিমাম, তাই না? মৃতপ্রায় অ্যাপোলো ইস্পাত 2013 সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়।
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন না নিয়ে দরপত্র ছাড়াই নামমাত্র মূল্যে বিক্রি করেছে প্রতিষ্ঠানের 7টি গাড়ি। অন্যদিকে 17 কোটি টাকার এটিপি প্লান্ট 70 লাখ টাকায় বিক্রি করে কোম্পানি। প্রতিষ্ঠান রক্ষায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নিয়ন্ত্রণাধীন যে দুটো এক্সচেঞ্জ আছে যেখানে তারা লিস্টেড, সেই লিস্টিংকারী যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন পার্টিকুলার যারা আছে তারাও যেন এই জিনিসগুলোতে আরও মনোনিবেশ করে, যে কোনো ব্যক্তির কারণে যেন প্রতিষ্ঠানের ক্ষতি হয়ে না ওঠে এবং সেখানে কোনো ধরনের যদি ব্যত্যয় হয়ে থাকে সেই ব্যত্যয়টাকে যেন তারা সংশোধন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এ বিষয়ে অ্যাপোলো ইস্পাতের বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব জানান, গাড়ি বিক্রি এবং এটিপি প্লান্ট বিক্রি তার অনুমতিতেই হয়েছে। এতগুলা গাড়ি দিয়ে রাখছি, তোমরা কোম্পানির ডুবাই দিচ্ছ, আমি গাড়ি ভেঙ্গা ফেলেছি 3-4টা ভাঙ্গা, আমি বাই করে এখান থেকে। আমার গাড়ি রাখার জায়গা নাই, আমার এমপ্লয়িরা গাড়ি রাখবে এখানে। তখন ওই যে নূর আলম, ওর কাছে 10টা গাড়ি বিক্রি করা হয়েছে, এটা ম্যানেজমেন্ট করছে। আমি কি করবা, তোমাদেরকে আমি একটাও গাড়ি দিব না। হ্যাঁ, ওইটা ওরা তাড়াহুড়া করে বেচছে, এটা কোনো টেন্ডার হয়নি। তবে প্রয়াত শিল্পপতি দীন মোহাম্মদের হাতে তিলে তিলে গড়া শিল্প প্রতিষ্ঠান ধ্বংসের পেছনে অ্যাপোলো ইস্পাতের বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শোয়েবকে দায়ী করছেন ভুক্তভোগীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবারে ফিরে দেখা 2021। করোনার দাপট কমায় আবার ব্যস্ত ক্রীড়াঙ্গন। বিশ্ব অলিম্পিক গেমস, টি-20 বিশ্বকাপ ক্রিকেট, কোপা আমেরিকা কাপ ফুটবল, বিশ্বকাপ আর্চারি থেকে শুরু করে বাংলাদেশ গেমসও হয় এবছর। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য 2021 সালটি ছিল অম্লমধুর। বছর জুড়ে চলা সেসব কাহিনী তুলে ধরছেন পরাগ আরমান। ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অর্জন বলতে গেলে ক্রিকেটকে ঘিরেই। এবছরে ব্যাটে বলে বাংলাদেশের সাফল্যের উপাখ্যানের সাথে জড়িয়ে আছে ব্যর্থতার গ্লানিও। ধারাবাহিক সাফল্যের শুরু জিম্বাবুয়েতে। বিশ্বকাপ যাত্রার ঠিক আগ মুহূর্তে নিউজিল্যান্ডকে হারিয়ে স্বপ্ন দেখার পরিধিটা বাড়িয়ে দেয় মাহমুদুল্লাহ রিয়াদের দল। তার আগে অজিদের হারিয়ে নিজেদের সামর্থ্যের জানান দেয় টাইগাররা। কিন্তু আরব আমিরাতে বিশ্বকাপের মঞ্চে কুপুকাত মাহমুদুল্লাহরা। ব্যর্থতায় শেষ টাইগারদের টি-20 বিশ্বকাপ মিশন। ছেলেদের পর নভেম্বরে জিম্বাবুয়েকে 3-0-তে হারিয়ে দাপট দেখায় নারী ক্রিকেটাররা। নিগার সুলতানা জাহানারাদের সেই দাপুটে খেলা অব্যাহত থাকে বিশ্বকাপ বাছাই পর্বেও। শেষ পর্যন্ত করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে বাছাই পর্ব বাতিল হলে আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের নারীরা প্রথমবার সুযোগ পায় 2022 ওয়ানডে বিশ্বকাপে। বার্সেলোনার হয়ে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ক্লাব ফুটবলের সব ট্রফি জিতলেও বাকি ছিল শুধু দেশের পক্ষে ট্রফি জেতার। 2014 সালে বিশ্বকাপের পর 2015 এবং 16 সালে টানা দুবার কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে উঠেও হারতে হয় আর্জেন্টিনাকে। ফুটবলের ভাগ্যবিধাতা এবারকার ট্রফিটা বরাদ্দ রেখেছিলেন মেসির জন্যই। ব্রাজিলকে হারিয়ে মারাকানার আকাশকে নীল সাদা রঙে রাঙিয়ে দেশের হয়ে প্রথম কোন ট্রফি জয় করেন ফুটবলের এই খুদে জাদুকর। কোপা জয়ের রেশ না কাটতেই হৃদয় কাঁপানো খবর পান লিওনেল মেসি। লা লিগায় নিয়মের বেড়াজালে বার্সেলোনায় থাকা হচ্ছে না তার। চোখের জলে বার্সেলোনার সঙ্গে 16 বছরের ক্যারিয়ারের ইতি টানেন লিওনেল মেসি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে 10 জানুয়ারি আয়োজন করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। মে মাসে দারুণ এক সাফল্যের হাতছোঁয়া দূরত্ব থেকে ফিরতে হয় বাংলাদেশকে। সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারির রিকার্ভ মিশ্র ইভেন্টে ফাইনাল উঠে ইতিহাস করেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। সোনার পদক জিততে না পারলেও তাদের এই সাফল্য নিশ্চিতভাবেই বাংলাদেশকে নিয়ে গেছে আর্চারির অনন্য চূড়ায়। তবে দেশের পুরুষ ফুটবলে ছিল না কোনো আনন্দ সংবাদ। মালদ্বীপে সাফ ফুটবলে 5 দলের প্রতিযোগিতায় চতুর্থ হয়ে বিদায়। শ্রীলঙ্কায় 4 জাতি ফুটবলেও ফাইনালে উঠতে পারেনি জামাল ভুঁইয়ারা। বলা হয়ে থাকে
শেষ ভালো যার সব ভালো তার। বছরের শেষটায় দর্শক সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেন বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে দারুণ পারফর্ম করে মারিয়া মান্ডার দল। প্রতিটি বছরই হাসি কান্না ঘিরেই শেষ হয়, তবে মহামারীর দাপট কমে যাওয়ায় কান্নার জল কমতে শুরু করেছে। সামনের বছরে যেন পূর্বের রূপে ফিরে আসে বিশ্ব ক্রীড়াঙ্গন, এটাই কামনা ক্রীড়াপ্রেমীদের। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে একটি ভ্যানকে চাপা দিলে নারীসহ 4 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 10 জন। সকালে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী বাসটি রাজশাহী থেকে ঢাকা যাবার পথে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে সলঙ্গার গোজা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি পাশের রাস্তায় ছিটকে পড়ে একটি অটো ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই 4 জন নিহত ও অন্তত 10 জন আহত হয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। 75-এর 15ই আগস্ট ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে নয় গোটা জাতিকে হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীতে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নে করণীয় শীর্ষক এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় অংশ নিতে ব্যবসায়ীদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পূর্বাচলে মেলা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন, প্রথমবারে কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও আগামী বছর থেকে বছরব্যাপী বিভিন্ন প্রদর্শনী হবে সেখানে। আয়োজকরা জানান, মেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও করোনাকালে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে যাতে মেলায় দর্শনার্থীরা আসেন তাও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিবেদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চিরঞ্জীব মুজিবের শুভ মুক্তি উপলক্ষে বগুড়ায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের আয়োজনে জেলা স্কুল মাঠ হতে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের সাতমাথা, থানা মোড়, কাঁঠালতলা, নবাব বাড়ি সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় চলচ্চিত্রের পাণ্ডুলিপি, সংলাপ রচয়িতা, পরিচালক এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম, জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বগুড়ার মধুবন সিনে কমপ্লেক্সে চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। 31st নাইটের অজুহাতে রাজধানীর কাঁচা বাজারে প্রায় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। দাম বেড়েছে সবজি ও মুরগির। ভরা মৌসুমেও সাধের লাউও বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। বিক্রেতারা বলছেন, 3 মাসের ব্যবধানে তেলের দাম বেড়েছে 40 থেকে 45 টাকা। রাবে আক্তার সুবর্ণ রিপোর্ট। বাজার ভরা শীতের শাকসবজি, বর্ণিল সবজি দেখে মন ভরলেও দাম শুনে দম চুপসে যায় ক্রেতাদের। প্রায় 2 গুণ বেশি দামে কিনতে হচ্ছে এসব পণ্য। স্বাদের লাউও কিনতে হচ্ছে 80 থেকে 90 টাকায়। এছাড়া মটরশুঁটি কেজি প্রতি 120 এবং বড় ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। বলছে বৃষ্টি নষ্ট হয়ে গেছে, দাম বেশি, আমাদের আনতে হয়, তাই বিক্রি করতে বেশি। এখন সবজির সিজন, শিম এখনো 60 টাকা 80 টাকা। তোমার বাজারের যে উদ্যোগতি সবজির আসলে এটা নাবিশ্বাস্য হয়ে যাচ্ছে। সবজি কিনতে গিয়ে বাজারে হিমশিম খেতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসরিনকে। এক দোকান থেকে অন্য দোকানে ঘুরেও নিজের বাজেটের মধ্যে থাকতে পারছেন না তিনি। রসুন, আদাও কিনতে হচ্ছে 20 থেকে 30 টাকা বাড়তি দামে। বাজারে যে দাম, যার জন্য তুলনামূলকভাবে কিনতে পারছে না নিজের চাহিদা মতো। আর আমরা তো স্টুডেন্ট, এখন স্টুডেন্ট হয়েও দেখা যাচ্ছে খাইতেই তো হয়, কিন্তু এটাতে আমাদের অনেক সমস্যাই হচ্ছে। ডাবল দাম সবজি, এখন শীতের সবজি
অ্যাভেলেবেল হওয়ার কথা, অ্যাভেলেবেল আছে, বাট দাম খুব চড়া। ইংরেজি নববর্ষের অজুহাতে বেড়েছে সব ধরনের মুরগির দাম, বেড়েছে কেজিতে 30 থেকে 40 টাকা। বছরের প্রথম তো আপনি 31 নাইটের কারণে ওই কারণে ব্রয়লারের দামটা একটু বেশি। শুকনো মুদি পণ্যের বাজারও দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা ক্রেতারা। সোয়াবিন তেলের দাম গত 3 মাসে বেড়েছে 40 থেকে 45 টাকা। আটা, চিনি, ডাল সবকিছুই কিনতে হচ্ছে বাড়তি দামে। চালের দামও বেড়েছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা। বাজারে খোলা সোয়াবিন তেল আর এলে যে বোতলজাত তেল প্রায় সেমই, তাহলে 10-5 টাকা 1 গ্যালন তেলে আপনার বেশ কম। তবে গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে সরকারের নির্ধারিত দামে। রাবে আক্তার, সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। নতুন বছরের নতুন প্রত্যাশা নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় 2 ম্যাচের এই সিরিজে পয়েন্ট অর্জনের লক্ষ্য টাইগার অধিনায়ক মমিনুল হকের। অন্যদিকে কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন 3 পেসার আর 1 স্পিনার নিয়ে মাঠে নামবে সফরকারীরা। মাউন্ট মঙ্গানুয়ে বাংলাদেশ সময় ভোর 4টায় শুরু হবে ম্যাচটি। আমাদের জন্য চ্যালেঞ্জিং, আর যেহেতু আপনার দেখেন স্পিনার যেহেতু নয়, তো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পেস বোলিং অ্যাটাক। এই চ্যালেঞ্জটা আমার কাছে মনে চ্যালেঞ্জটা আমাদের নেওয়ার মতো ক্যাপাবিলিটিস আমাদের নেওয়া উচিত। নিউজিল্যান্ডে আমাদের রেকর্ড ভালো নয়, তাছাড়া 2-3 জন সেরা ক্রিকেটারকে পাচ্ছি না। তাদের জায়গায় তরুণরা এসেছে, অভিজ্ঞতা না থাকলেও নতুনদের প্রমাণ করার ভালো সুযোগ এটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত বিজয় দিবস উন্মুক্ত রোড সাইক্লিং প্রতিযোগিতায় 1টি স্বর্ণ, 1টি রৌপ্য ও 1টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। রানার্স আপ বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে 1টি স্বর্ণ ও 1টি ব্রোঞ্জ। প্রতিযোগিতার নারী বিভাগে বাংলাদেশ আনসার ভিডিপি স্বর্ণ জেতে। পুরুষ বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনী। রাজধানীর হাতিরঝিলের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সঞ্জিদা খানম। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি আব্দুল গাফফার এবং সাধারণ সম্পাদক তাহেরুল আলম চৌধুরীর স্বপন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। ছোট বোন রেহেনাকে সাথে নিয়ে হঠাৎই পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী হাঁটলেন 2 কিলোমিটার। শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বঙ্গভবনের সীমিত অনুষ্ঠান। থার্টি-ফার্স্ট নাইটে রাজধানীতে কড়াকড়ি, কক্সবাজারের নেই নববর্ষ উদযাপনের হই হুল্লোড়। এবং ইউরোপ আফ্রিকায় বাংলাদেশের শ্রমবাজার খোলার সম্ভাবনা, যেতে পারবেন দক্ষ কর্মীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। শুভ নববর্ষ।